হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো এবং সবাই খুব ভালোভাবে এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ। আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ থেকে একটা ক্লাস নিয়ে এসেছি। আর আজকের ক্লাসের মধ্যে যেই টপিকটা আমি ডিসকাস করব সেই টপিকটা হলো গণমাধ্যম, আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। এই টপিকটা থেকে আজকে ডিসকাস করব। প্রথমেই আমরা কনসেপ্টটা ডিটেইলে দেখে নেব, তারপর ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার আমরা ডিসকাস করে নেব। তোমরা জাস্ট একটু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে ক্লাসটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে। এখন তাহলে দেরি না করে আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা আমি শুরু করছি। সো সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ থেকে গণমাধ্যম অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া টপিকটা আমি স্টার্ট করছি। আধুনিক যুগের উন্নত বিজ্ঞানের অবদান গণমাধ্যম। আধুনিক যুগের যে উন্নত বিজ্ঞানের যে অবদান রয়েছে সেটাই হলো গণমাধ্যম অর্থাৎ মিডিয়া। যেসব মাধ্যমের সাহায্যে একের কথা বহুজনের কাছে এবং এক স্থানের তথ্য বহু স্থানে পৌঁছে দেওয়া যায় তাকেই বলা হয় গণমাধ্যম। যে আধুনিক যুগের উন্নত বিজ্ঞানের যে অবদান সেটাই হলো গণমাধ্যম। যেসব মাধ্যমের সাহায্যে একের কথা বহুজনের কাছে বা এক স্থানের তথ্য, এক স্থানের যে ইনফরমেশন সেটা অনেক জায়গাতে পৌঁছে যায় তাকেই গণমাধ্যম বলা হয়। একটা ইজি এক্সাম্পল দিচ্ছি। এখন যে আমি তোমাদের জন্য ক্লাসটা আমি রেকর্ড করছি, ক্লাসটা আমি প্রিপেয়ার করছি, এখন আমি ক্লাসটা করছি করে এটা যে অ্যাপের মাধ্যমে দিলাম, ইউটিউবের মাধ্যমে দিলাম, তারপর তোমাদের কাছে, তোমাদের অনেকের কাছে এটা কিন্তু পৌঁছাবে। তো আমার কথা, আমি যেগুলি ধারণা আছে এই টপিকটা নিয়ে, যেটা আমি বুঝতে পারছি সেটা আমি বুঝাচ্ছি, আর এটা এখন তোমাদের সবার কাছে এটা পৌঁছেছে, বহুজনের কাছে এটা পৌঁছেছে। তো এই যে ইনফরমেশানগুলো কী হচ্ছে, এক স্থান থেকে বহু স্থানে এগুলি পৌঁছাচ্ছে। এটা একটা মাধ্যমে, একটা মিডিয়ার মাধ্যমে, যেরকম ধর অ্যাপের মাধ্যমে এটা বা ইউটিউবের মাধ্যমে, একটা মিডিয়ার মাধ্যমে এটা সবার কাছে পৌঁছচ্ছে। এই যে মিডিয়াটা, এটাকে বলা হয় গণমাধ্যম। ওকে, সো আশা করি গণমাধ্যম কি বুঝতে পেরেছ। এখানেও দেখো একটা এক্সাম্পল রয়েছে। পত্র পত্রিকা, চলচ্চিত্র, রেডিও, দূরদর্শন, ইমেল ইত্যাদি এগুলি হলো এক একটা মিডিয়া, গণমাধ্যম। আজকের কোনো কোনো গণমাধ্যমকে মাল্টিমিডিয়াও বলা হয়, আর আজকে কোনো কোনো গণমাধ্যমকে মাল্টিমিডিয়াও বলা হয়। কেননা এই মিডিয়াতে দর্শন, শ্রবণ নির্ভর বিষয়বস্তু উপস্থাপন করা হয়। কেননা এই মিডিয়াগুলিতে যে দর্শন মানে যেটা দেখা যায়, শ্রবণ মানে যেটা শোনা যায়, এগুলি নির্ভর বিষয়বস্তু উপস্থাপন করা যায়। এছাড়া প্রিন্ট মিডিয়াও রয়েছে, গ্রাফিক্স রয়েছে, ইত্যাদিও রয়েছে এর অন্তর্গত। ওকে, তো আরেকটা আমরা সিম্পল এক্সাম্পল বুঝতে পারি। ধরো এই যে মোবাইলটা, ম্যাক্সিমাম তোমরা ল্যাপটপে, কম্পিউটারে, মোবাইলে দেখছো, ম্যাক্সিমাম মোবাইলে দেখছো, এটাও কিন্তু একটা কি মাল্টিমিডিয়ার মধ্যেই কিন্তু পড়ে, এটাও একটা গণমাধ্যমের মধ্যেই পড়ে। কারণ এটার মাধ্যমে এখন যে আমি ক্লাসটা করাচ্ছি, তোমরা ক্লাসটা দেখছো, তোমরা যে ক্লাসটা দেখছো তোমরা দেখতে পাচ্ছ, তো দর্শন হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ, শ্রবণ হচ্ছে। তো এগুলির উপর ডিপেন্ড করে, এই বিষয়বস্তুগুলির উপর ডিপেন্ড করে কিন্তু উপস্থাপন করা হয়। তো এগুলিকে এখন মাল্টিমিডিয়াও বলা হয়। তাছাড়াও আরও কিছু প্রিন্ট মিডিয়া রয়েছে, গ্রাফিক্স রয়েছে, ইত্যাদিও রয়েছে এর অন্তর্গত, এই মাল্টিমিডিয়ার অন্তর্গত বা গণমাধ্যম বা মিডিয়ার অন্তর্গত। তো এটাই হলো মিডিয়া যে কনসেপ্টটা উইথ এক্সাম্পল। তো আশা করি গণমাধ্যম কি, মিডিয়াটা কি, সেটা তোমরা বুঝতে পেরেছ। এখন আমি নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে দেখো রয়েছে শিক্ষায় গণমাধ্যম, মিডিয়া ইন এডুকেশন। যে শিক্ষাক্ষেত্রে, এডুকেশন ফিল্ডের মধ্যে গণমাধ্যমের কি ইম্পর্টেন্স, কি রোল প্লে করে সেটা এখন দেখে নেব। শিক্ষাকে হাতে গণমাধ্যমের একটি তথ্য সরবরাহীকারী অতিরিক্ত কৌশল। যে শিক্ষকে কি হাতে যে গণমাধ্যমটা একটি তথ্য সরবরাহকারী মানে ইনফরমেশন গ্রহণ করার একটা অতিরিক্ত কৌশল। গণমাধ্যম নৈমিত্তিক যোগাযোগ প্রক্রিয়া, বিভিন্ন তথ্যের মাধ্যমে সরবরাহ করা যেতে পারে। যে বিভিন্ন তথ্য, বিভিন্ন ইনফরমেশন আমরা গণমাধ্যমের মাধ্যমে কিন্তু পেয়ে যেতে পারি। যেরকম তোমরা যে ক্লাসটা দেখছো, আমরা যে ক্লাসগুলি করাচ্ছি, তোমরা ক্লাসটা দেখতে পাচ্ছ, তো এটা কি তোমরা একটা গণমাধ্যমে, একটা মিডিয়ার মাধ্যমে কিন্তু পেয়েছো। তো এখান থেকে তোমরা এই ভিডিওগুলি থেকে, এই ক্লাসগুলি থেকে অনেক কিছু শিখতে পারছো। এখান থেকে শিখে তোমরা এগুলি জেনে পরীক্ষা থেকে আনসার করবে, সেখান থেকে তোমরা মার্কস পাবে। তো এটা কি তোমরা কিন্তু মানে শিক্ষা হচ্ছে। আর এই মিডিয়ার মাধ্যমে তোমরা অনেক ইনফরমেশান জানতে পারছো, এগুলি কালেক্ট করতে পারছো। তার মধ্যে কিছু এক্সাম্পল এখানেও দেওয়া রয়েছে, যেরকম খবরের কাগজ, বেতার, টেলিভিশন, সিনেমা, তারপর ধর মোবাইল, কম্পিউটার, এরকম অনেক কিছু হতে পারে। সবগুলি হলো কি, সবগুলি হলো মিডিয়া, আর এগুলি থেকে আমরা কোনো না কিছু শিখতে পারি। আর যেই মিডিয়াগুলি থেকে, যে গণমাধ্যম থেকে আমরা শিখতে পারি, ওইটা হলো শিক্ষায় গণমাধ্যম, মিডিয়া ইন এডুকেশন। ওকে, পত্রপত্রিকা ও সংবাদপত্র, পত্রপত্রিকা, সংবাদপত্র এটাও কিন্তু গণমাধ্যম, মিডিয়া। ছাপাখানা আবিষ্কারের সঙ্গে সঙ্গে সংযোগ ব্যবস্থায়
বিপ্লব সংগঠিত হয়েছে। যে ছাপাখানা, যেখানে বিভিন্ন জিনিস ছাপা হয়, যেরকম পত্রপত্রিকা বা সংবাদপত্র বা কোনো ম্যাগাজিন, বুক, তো এগুলিকে বলা হয় ছাপাখানা। তো ছাপাখানা যখন আবিষ্কার হয়েছিল, এটা সঙ্গে সঙ্গে সংযোগ ব্যবস্থার বিপ্লব ঘটে। সংযোগ ব্যবস্থাটা কি? বিপ্লব ঘটে। ভাব আদান প্রদানের ব্যাপক প্রসার ঘটে। যে ভাব আদান প্রদানের ব্যাপক প্রসার ঘটে, যে একজন কি বলছে এটা আরেকজন শুনছে, আরেকজন কি আরেকজনের কাছে পৌঁছচ্ছে, বা আরেকজন কি বলছে সেটা অন্য পার্সনটা জানতে পারছে। এটা যখন ছাপাখানা আবিষ্কার হয়েছিল, তখন যেরকম ধরো কেউ একটা গল্প লিখলো, গল্প লিখে এটা কী করলো, সে ছাপাখানাতে মানে ছাপাখানাতে কী করলো, এটা ছাপালো, তারপর এটা পত্রিকায় দিল বা কোনো একটা বইয়ে দিল। আর এই গল্পটা অন্যরা পড়তে পারছে পত্রিকা থেকে বা কোনো বই থেকে, কোনো ম্যাগাজিন থেকে। তো অনেকের কাছে কিন্তু এটা পৌঁছাচ্ছে। তো একটা কি, গল্পের মধ্যে যিনি গল্প লিখেছেন তার যে আইডিয়াটা রয়েছে, তার যে ভাবটা রয়েছে, সেটা ওই গল্পের মধ্যে তিনি তুলে ধরেছেন। আর যারা পড়ছে তাদের কাছে কিন্তু সেই আইডিয়াটা পৌঁছচ্ছে। তো এরকম করে ভাব আদান প্রদানের ব্যাপক প্রসার ঘটেছে। সভ্যতার বিকাশে ছাপাখানার প্রভাব অপরিসীম। যে সভ্যতার যে বিকাশ হয়েছে, বিভিন্ন সভ্যতা রয়েছে, এগুলি যে বিকাশ হয়েছে, ডেভেলপ হয়েছে, তার ক্ষেত্রে কিন্তু ছাপাখানার প্রভাবটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই একটা অপরিসীম গুরুত্ব রয়েছে ছাপাখানার। মানে যে ছাপাখানাগুলি রয়েছে বিকাশের ক্ষেত্রে, সভ্যতার বিকাশের ক্ষেত্রে যে অপরিসীম একটা গুরুত্ব রয়েছে। নেক্সট রয়েছে প্রথমত সংযোগ মাধ্যমরূপে কাব্য সাহিত্যের বিপুল প্রসার। দ্বিতীয়ত বিপুল অগ্রগতি ঘটেছে সাময়িক ও দৈনিক পত্রিকার। এর ফলে সংবাদ মাধ্যমে ব্যাপক প্রসার ঘটেছে। এই যে কি হয়েছে, যখন সংবাদপত্র, পত্রিকা এগুলি কি হয়েছে, এগুলি গণমাধ্যমের মাধ্যমে এগুলি অনেকটাই প্রসার হয়েছে। যে সংযোগ মাধ্যমে কাব্য সাহিত্যিকের অনেক কিছু, অনেক সাহিত্যিক রয়েছে, তারা বিভিন্ন জিনিস লিখেছে, উপন্যাস, গ্রন্থ, কবিতা, অনেক কিছু লিখেছে। তো অনেক কিছু লিখেছে, এগুলি ছাপাখানার মাধ্যমে এগুলি ছাপিয়েছে, অনেকের কাছে পৌঁছেছে। তো এইভাবে সংযোগ মাধ্যম রূপে কাব্য সাহিত্যের বিপুল প্রসার ঘটেছে। আর দ্বিতীয়ত বিপুল অগ্রগতিতে, যে অগ্রগতিতে ঘটেছে সাময়িকী ও দৈনিক যে পত্রিকাগুলো রয়েছে, এর ফলে সংবাদের মাধ্যমে ব্যাপক প্রসার ঘটেছে। সংবাদপত্রে কিছু দুর্বলতা আবার রয়েছে। উইকনেস অফ নিউজ পেপার, সেগুলি কি? পত্রপত্রিকা সাধারণত ব্যক্তি মালিকানায় ও ব্যবস্থাপনায় পরিচালিত হয়। যে পত্রপত্রিকা যেগুলি রয়েছে, সেগুলি সাধারণত ব্যক্তি মালিকানায় ও ব্যবস্থাপনায় পরিচালিত হয়। ব্যক্তিগত মালিকাধীন সংবাদপত্রের উদ্দেশ্য মুনাফা। মুনাফার উদ্দেশ্যে পরিচালিত পত্রপত্রিকা কুসংস্কার, অল্প উত্তেজনা ও পত্রিকার বিষয়বস্তু লিখিত আকারে পরিবেশিত বাচনিক সংযোগ। লেখাপড়া জানে না এমন মানুষের কাছে সংবাদপত্র নিতান্তই অর্থহীন। তো এগুলি হলো সংবাদপত্রের দুর্বলতা বা উইকনেস। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও ডাউট থেকে থাকে, তোমরা এই ভিডিওটা অ্যাটলিস্ট 2 থেকে 3 বার দেখো, তাহলে আশা করি আর কোনো ডাউট তোমাদের থাকবে না। কারণ লেখাগুলি এত ইজিভাবে দেওয়া হয়েছে, একদম ডিটেলে দেওয়া হয়েছে, তোমরা এগুলি রিডিং পড়লে বুঝতে পারবে এগুলি মিনিংগুলো কী। এই ক্লাসগুলি কিন্তু খুবই ইজি, তোমরা জাস্ট রিডিং পড়ো, ক্লাসটা দেখো 1-2 বার, তাহলে আশা করি আর কোনো ডাউট থাকবে না, তোমাদের এগুলি ভালোভাবে মাথায় ঢুকে যাবে। এনিওয়ে, এখন দেখবো আমরা দূরদর্শন অর্থাৎ টেলিভিশন। তো এটা একটা মিডিয়াম, ওকে, এটা একটা মিডিয়া, গণমাধ্যম। গণমাধ্যমগুলির মধ্যে সর্বাধিক জনপ্রিয় মাধ্যম হলো দূরদর্শন। যে গণমাধ্যমগুলি রয়েছে, অনেক গণমাধ্যম রয়েছে, যেরকম ধরো পত্রপত্রিকা রয়েছে, সংবাদপত্র রয়েছে, দূরদর্শন রয়েছে, তাছাড়া আরও অনেক মিডিয়া রয়েছে। তো তার মধ্যে এই যে টেলিভিশনটা, দূরদর্শনটা হলো সর্বাধিক জনপ্রিয় মাধ্যম। দর্শন ও শ্রবণ, এটা হবে শ্রবণ, উভয় সংবেদন ব্যবহারে আকর্ষণীয় হয়ে উঠেছে। মানে দূরদর্শন, টেলিভিশন অর্থাৎ টিভির মধ্যে আমরা কী করতে পারি, দেখতে পারি ও শুনতে পারি। তো উভয় ক্ষেত্রে সংবেদন ব্যবহারে আকর্ষণীয় হয়ে উঠেছে। আর আজকাল মোবাইলও আছে, তো মোবাইল, ল্যাপটপ, এটাও কিন্তু খুবই জনপ্রিয়। এটা একটা মিডিয়া অর্থাৎ গণমাধ্যম। এনিওয়ে, মানব সভ্যতার নতুন নতুন স্বশাস্ত্রে দূরদর্শনের মতো শক্তিশালী মাধ্যম আর নেই। জাতীয় জীবনের নব নব দিগন্ত উন্মোচন দূরদর্শন একটি অবিসংবাদিত গণমাধ্যম। আর এর আবেদন পর্বধ্বনি, নির্ভন, তারপর হচ্ছে উচ্চ নিচ, তারপর হচ্ছে স্বাক্ষর, নিরক্ষর সবার কাছেই। তারপর দর্শনকেও মানুষকে শেখাতে পারে, উন্নত করতে পারে, অনুপ্রেরণা জাগাতে পারে। এই যে টেলিভিশনটা রয়েছে, এটার মাধ্যমে কি হয়, এটার মাধ্যমে অনেকে অনেক কিছু জানতে পারে, বুঝতে পারে, অনেক কিছু নিউ ইনফরমেশান জানতে পারে, নিউ ইনফরমেশান পৌঁছায়। এখানে পর্বধ্বনি, নিবন্ধন, উচ্চ নিচ, স্বাক্ষর, নিরক্ষর সবার কাছেই এটা মানে কি হয়, সবার কাছেই সংবাদটা পৌঁছে যেতে পারে। দূরদর্শন মানুষকে শেখাতে পারে, উন্নত করতে পারে, অনুপ্রেরণা জাগাতে পারে। নেক্সট রয়েছে
দূরদর্শনের শিক্ষামূলক ভূমিকাও রয়েছে। রোল অফ টেলিভিশন ইন এডুকেশন। শ্রেণীকক্ষে পরিপূরক। আমাদের দেশ বিশাল, আমাদের যে ভারতবর্ষটা সেটা বিশাল, তার জনসংখ্যাও বিস্ফোরিত। শ্রেণীকক্ষে শিক্ষার্থী উপচে পড়েছে, অথচ অধিকাংশ শ্রেণীকক্ষই কামামানের নয়। সব বিষয়ে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন ও দক্ষ শিক্ষকের অভাব প্রকট। যে আমাদের দেশটা বিশাল আর জনসংখ্যা এখানে অনেক রয়েছে, তার জন্য যে ক্লাসরুমগুলো রয়েছে সেখানে স্টুডেন্টরা উপচে পড়ে, অনেক স্টুডেন্ট রয়েছে, মানে যতটুক না ক্লাস, যতটুক না বেঞ্চ রয়েছে তার থেকে অনেক বেশি শিক্ষার্থীরা থাকে অনেক স্কুলেই। তো তার জন্য কি সব বিষয়ে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন ও দক্ষ শিক্ষকের অভাব রয়েছে। জ্ঞান দর্শন চ্যানেলের মাধ্যমে এনসিইআরটি, এনআইইটি, ইউজিসি, ইগনো প্রভৃতি শিক্ষামূলক সংস্থা নির্দিষ্ট পাঠ্যক্রমিক ভিত্তিক অনুষ্ঠান সম্প্রচার করেছে। শিক্ষামূলক অনুষ্ঠান প্রচারে এডুসেটের ভূমিকাও অতুলনীয়। শিক্ষামূলক অনুষ্ঠান প্রচারে এডুসেটের ভূমিকাও কি অতুলনীয়। নেক্সট পার্টটাতে রয়েছে পরিবেশ শিক্ষা। আজকাল শিক্ষার সমস্ত স্তরেই পরিবেশ শিক্ষাকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। যে আজকাল শিক্ষা যে সমস্ত স্তর রয়েছে সেখানে পরিবেশ শিক্ষাকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। যথাযথ সচেতনতা সৃষ্টি না হওয়ার পরিবেশ ভারসাম্য এমন মাত্রায় বিঘ্নিত হয়েছে ও হচ্ছে যে মানব সভ্যতার অস্তিত্ব আজ খাদে। রেডিও বা বেতার। গণমাধ্যমের অন্যতম শক্তিশালী মাধ্যম হলো বেতার। যে গণমাধ্যমের অন্যতম একটি শক্তিশালী মাধ্যম বা মিডিয়া কোনটা, সেটা হলো বেতার। বেতার বা রেডিও। এটি শ্রবণ নির্ভর, এটাতে আমরা শুনতে পারি, কিন্তু অত্যন্ত জনপ্রিয় মাধ্যম। রেডিওর দাম কম, তাই সকলেই নাগালের মধ্যে থাকে। রেডিওর দাম কম, তার জন্য এটা সকলেই নাগালের মধ্যেই থাকে। নিরক্ষর ব্যক্তির কাছেও বেতার অতি কার্যকর গণমাধ্যম। যারা নিরক্ষর, যারা পড়াশোনা জানে না, তাদের কাছেও কি হয়, তাদের কাছেও কিন্তু এই বেতারটাই, রেডিওটা খুবই কার্যকর হয়। বেতার একটি শ্রুতি নির্ভর মাধ্যম। বেতার হলো একটি শ্রুতি নির্ভর মাধ্যম। শ্রবণের মধ্য দিয়ে মানুষ নানা প্রয়োজনীয় তথ্য বেতারের মাধ্যমে সংগ্রহ করে ও স্বশিক্ষিত হয়ে ওঠে। বিংশ শতকে বেতারের আবির্ভাব হয়। যে বিংশ শতকে 20th সেঞ্চুরিতে বেতারের আবির্ভাব হয়। বেতার আবিষ্কার মানব সভ্যতায় যুগান্ত সৃষ্টি হয়েছে। যে বেতার আবিষ্কার মানব সভ্যতার যুগান্ত সৃষ্টি করেছে। এখানে গেল পরিবেশ শিক্ষা, এখানে আমরা দেখলাম রেডিও বা বেতার। এগুলি কি? এগুলি হলো এক একটা মাধ্যম, গণমাধ্যম অর্থাৎ মিডিয়া। নেক্সট রয়েছে টেলিফোন। টেলিফোন কি? টেলিফোনও কিন্তু একটা গণমাধ্যম, একটা মিডিয়া। বিজ্ঞান ও প্রযুক্তির অভূতপূর্ব উন্নতির ফলে দূর পথে যোগাযোগের জন্য নানা যান্ত্রিক ব্যবস্থার উদ্ভব হয়েছে। টেলিফোন এরকম একটি সংযোগ মাধ্যম। যে বিজ্ঞান ও আজকাল যে টেকনোলজি রয়েছে, সায়েন্স রয়েছে, এটা এত উন্নতি হয়েছে যার জন্য যে অনেক দূরে থাকলেও তার যোগাযোগ করা যায়। বিভিন্ন যন্ত্র রয়েছে যার ব্যবস্থার উদ্ভব হয়েছে, যে অনেক দূরে থাকলেও যে যোগাযোগ করা যায়। আজকাল তো যে টেলিফোনের মাধ্যমে আমরা ভিডিও কল যে যোগাযোগ করতে পারি, দুনিয়ার এক কোণা থেকে আরেক কোণাতে, কোনো প্রবলেম নেই, ইজিলি করতে পারি। তো টেলিফোন হলো এরকম একটা সংযোগ মাধ্যম। টেলিফোনটা কি? টেলিফোন হলো এরকম একটা সংযোগ মাধ্যম। অন্তর্জাল অর্থাৎ ইন্টারনেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারনেট ছাড়া আজকাল তো আমাদের চলেই না, ফোন ছাড়া আমাদের চলেই না, ইন্টারনেট ছাড়া চলেই না। তো ইন্টারনেটও হলো একটা গণমাধ্যম। যোগাযোগ বিজ্ঞানে অগ্রগতি অন্যতম ফসল ফ্যাক্স ও ইমেইল। কি? ফ্যাক্স ও ইমেইল দুটি মাধ্যমে এক প্রান্তের বার্তা সুদূরতম প্রান্তে লিখিতভাবে পাঠানো হয়। মানে লিখিতভাবে পাঠানো হয় এক জায়গা থেকে আরেক জায়গাতে, ইমেইলের মাধ্যমে, দেন ফ্যাক্সের মাধ্যমে। এগুলি হলো কি? ইন্টারনেট। ওকে, অন্তর্জাল। এখন আমরা কিছু প্রশ্ন উত্তর আলোচনা করে নেব। তো প্রশ্ন উত্তরের মধ্যে প্রথমেই রয়েছে গণমাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। যে গণমাধ্যমকে কি চতুর্থ স্তম্ভ বলা হয়। মিডিয়া কথাটি লাতিন ভাষা থেকে এসেছে। মিডিয়া কথাটি কোথা থেকে এসেছে? লাতিন ভাষা থেকে এসেছে। যোগাযোগের সকল পদ্ধতিকে গণমাধ্যম বলা হয়। যোগাযোগের সকল যত পদ্ধতি আছে, যেরকম টেলিফোন আছে, তো এটা কি? গণমাধ্যম বা মিডিয়া বলা হয়। 4 নম্বর, গণমাধ্যমের অঙ্গ হলো টেলিভিশন, রেডিও, সংবাদপত্র প্রভৃতি। আমরা মুদ্রণ মাধ্যম বলে থাকি সংবাদপত্র, সাময়িক পত্রিকাগুলিকে। যে মুদ্রণ মাধ্যম কোনটাকে বলে থাকি? সংবাদপত্র, সাময়িক পত্রিকাগুলিকে। গণমাধ্যম হলো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। এটা কে বলেছেন? টমাস কাইল্ড। বোম্বে সমাচার, গুজরাটি দৈনিক বর্তমানে সমগ্র এশিয়ার মধ্যে প্রাচীনতম সংবাদপত্র। 8 নম্বরে রয়েছে
ভারতে সংবাদ সংস্থার শাখা হলো 4টি। ভারতে সংবাদ সংস্থার শাখা কয়টি? 4টি। গণমাধ্যমে আয়ের উৎস হলো বিভিন্ন পণ্য সামগ্রীর বিজ্ঞাপন। চলচ্চিত্র প্রদর্শনের পূর্বে সরকারি অনুমোদন হলো কি? সেন্সর। চলচ্চিত্র প্রদর্শনের পূর্বে সরকারি অনুমোদন কি? সেন্সর। ছাপাখানা আবিষ্কার হলেন গুটেনবার্গ। ছাপাখানা আবিষ্কারক কে? গুটেনবার্গ। গুটেনবার্গ হলো ছাপাখানা আবিষ্কারের আবিষ্কারক। কে আবিষ্কার করেছিল? গুটেনবার্গ। 12 নাম্বার, গণতন্ত্রের অন্যতম স্তর হিসেবে বিবেচিত হয় গণমাধ্যম অর্থাৎ মিডিয়া। যে গণতন্ত্রের অন্যতম একটি স্তর হিসেবে বিবেচিত হয় গণমাধ্যম। দ্য প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাক্ট প্রণীত হয় 1965 খ্রিস্টাব্দে। পরীক্ষামূলকভাবে দূরদর্শন চালু হয় 15 সেপ্টেম্বর 1959 খ্রিস্টাব্দে। দূরদর্শন নিয়মিত প্রচার শুরু হয় 1965 খ্রিস্টাব্দে। দূরদর্শন নিয়মিত প্রচার শুরু হয় 1965 খ্রিস্টাব্দে। 16 নম্বরে রয়েছে প্রসার ভারতে আইন দূরদর্শন এবং আকাশবাণীকে স্বশাসিত সংস্থা বলে ঘোষণা করা হয়। ভারতে প্রথম মুদ্রিত সংবাদপত্র হলো হিকি সাহেবের বেঙ্গল গেজেট। ভারতে প্রথম মুদ্রিত সংবাদপত্র কোনটা? হিকি সাহেবের বেঙ্গল গেজেট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুপ্রিম কোর্ট ব্যক্তিগত উদ্যোগে প্রচার মাধ্যম চালু করার রায় প্রদান করে 29 ফেব্রুয়ারি 1995 খ্রিস্টাব্দে। 29 ফেব্রুয়ারি 1995 খ্রিস্টাব্দে। 19 নম্বরে রয়েছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম হলো দিগদর্শন। যে বাংলা ভাষায় প্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম কি? দিগদর্শন। কম্পিউটারের জনক বলা হয় চার্লস বেবেজকে। কম্পিউটারের জনক চার্লস বেবেজ। টাইপরাইটার আবিষ্কার করেন কে? করেন পেলগ্রিন টেরিফ। পেলগ্রিন টেরিফ টাইপরাইটার আবিষ্কার করেন। 22, আমাদের দেশের প্রথম সংবাদপত্রের নাম হলো বেঙ্গল গেজেট। শ্রীরামপুর মিশন থেকে সমাচার দর্পণ প্রকাশ করেন কে? মার্শম্যান। শ্রীরামপুর মিশন থেকে সমাচার দর্পণ প্রকাশ করেন মার্শম্যান। বাংলা ভাষায় প্রথম দৈনিক সংবাদের পত্রের নাম হলো সংবাদ প্রভাকর। 25-এ রয়েছে সংবাদ প্রভাকরের সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। সংবাদ প্রভাকরের প্রভাকরের সম্পাদক কে ছিলেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত। প্রথম মাসিক সাহিত্য পত্রিকা হলো বঙ্গদর্শন। প্রথম মাসিক সাহিত্য পত্রিকা বঙ্গদর্শন। বঙ্গদর্শন প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে। ভারতে সবচেয়ে বেশি সংবাদপত্র প্রকাশিত হয় হিন্দি ভাষায়। ভারতে সবচেয়ে বেশি সংবাদপত্র প্রকাশিত হয় হিন্দি ভাষায়। 29, SITE এর পুরো নাম স্যাটেলাইট ইনস্ট্রাকশনাল টেলিভিশন এক্সপেরিমেন্ট। DTH-TB এর পুরো নাম ডাইরেক্ট টু হোম টেলিভিশন। ভারতীয় সংবিধানে 1A নং ধারায় মুদ্রাযন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা স্বীকৃত হয়। কত নং ধারাতে? এখানে দেওয়া রয়েছে 32। ভারতীয় সংবিধানে 19(2) নং ধারায় মুদ্রাযন্ত্র এবং সংবাদপত্রের স্বাধীনতার উপর যুক্তিসঙ্গত বিধিনিষেধ স্বীকৃত হয়েছে। ওকে, সো 33, ডক্টর B.R. আম্বেদকর গণপরিষদে বলেছিলেন সংবিধানে স্বতন্ত্রভাবে মুদ্রাযন্ত্রের স্বাধীনতা উল্লেখ করা প্রয়োজন নেই। 34, দ্য প্রেস কাউন্সিল অ্যাক্ট অফ ইন্ডিয়া গঠিত হয় 28 জন সদস্য নিয়ে। কতজন সদস্য নিয়ে? 28 জন সদস্য নিয়ে। ইম্পর্টেন্ট। ভারতে টেলিভিশন চালু হয় কবে? চালু হয় ভারতে টেলিভিশন চালু হয় 1959 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে। 1959 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে ভারতে টেলিভিশন চালু হয়। ওকে, সো এই ছিল আজকের ক্লাসে ইম্পর্টেন্ট কনসেপ্ট উইথ কোশ্চেন আনসার। তো আজকে 35 কোশ্চেন আনসার নিয়ে ডিসকাস করলাম। তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো, তোমাদের কাছে এই ক্লাসটা হেল্পফুল লেগেছে, ভালো লেগেছে। এখন তোমাদের জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশন, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে নোটস অ্যাভেলেবেল রয়েছে। একদম ফুল সিলেবাসের নিউ আপডেটেড ভার্সনের নোটসটা অ্যাভেলেবেল রয়েছে। টেট 1, টেট 2, STGT সম্পূর্ণ সিলেবাসের নোটস রয়েছে। প্রতিটা সাবজেক্টেরই কনসেপ্টের ডিটেইল ডিসকাশন, তারপর MCQs অর কোশ্চেন আনসার অ্যাভেলেবেল রয়েছে। আর যারা আমাদের থেকে নোটসটা নেবে তাদের জন্য রয়েছে স্পেশাল মক টেস্ট, স্পেশাল অনলাইন মক টেস্ট দেওয়ার সুযোগ তোমরা পেয়ে যাবে। আর যদি চাও তোমরা আলাদাভাবে স্পেশাল মক টেস্টের সিরিজের প্রয়োজন, সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। আর ক্লাস করতে চাইলে ক্লাসও করতে পারো, যেটা তোমাদের প্রয়োজন সেটাই নিতে পারো। টেটের রিলেটেড নোটস হোক, মক টেস্ট হোক কিংবা ক্লাসেস হোক, টেট রিলেটেড যেটাই প্রয়োজন সেটার জন্য তোমরা এই নম্বরে ফোন করে ডিটেলসটা জেনে নিতে পারো।
ওকে, সো এটাই তোমাদের সাথে শেয়ার করেছিল। সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য। তোমাদের জন্য আরও ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা দ্য সাকসেস মাস্টারে নিয়ে আসবো। তোমরা জাস্ট পাশে থাকো, সাথে থাকো। দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।